হ্যালো, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। এই অধ্যায়টার থেকে যত টাইপের এমসিকিউ হতে পারে ভাইয়া এক ক্লাসে সব পড়ায় দিব। তোমার কাজ হবে হলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, এবং তোমাদের বইয়ের লাইনগুলো কিন্তু আমি দাগায় দিব। সো তোমরা যখনই ক্লাসটা করবা অবশ্যই বইটা পাশে রাখবা, এবং ভাইয়া যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট বলবো খাতার মধ্যে জাস্ট একটু বইয়ের মধ্যে একটু দাগায় রাখবা। হ্যাঁ, তোমাদের বইটাও আমি দিয়ে দিব যাতে তোমরা বইটা দেখেই পরীক্ষার আগে রিভিশন নিতে পারো, ঠিক আছে? সো টেনশন করার কোনো কারণে, আমি হলো দীপিত ভাইয়া এবং তোমাদের সাথে আছি আজকে নতুন এই অধ্যায় নিয়ে, এবং যা যা দরকার হবে এই অধ্যায়ের জন্যে সব তোমাকে এক ক্লাসে পড়ায় দিব, ঠিক আছে? তো চলো আমরা কথা না বাড়ি শুরু করে দিচ্ছি। সো আমরা একটু পড়ার আগে একটু দেখি চ্যাপ্টার থেকে কী কী জিনিস আসলে আমরা পড়বো, তাই না? সো এটা তোমাদের বইয়েই লেখা আছে বেসিক্যালি, তা আমি একবার জাস্ট বলছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান, এইটা হলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু দাগায় দিচ্ছি, হ্যাঁ, তোমাদেরকে স্টার্ট দিয়ে রাখবো, যেগুলো স্টার্ট দিব ওগুলো মাস্ট পড়বা, ঠিক আছে? তো নো টেনশন, বই থেকে আমি দেখাই দিব। ওকে, আচ্ছা, ই লার্নিংয়ের গুরুত্ব, ই গভর্নেন্সের গুরুত্ব, ই সার্ভিস, ই কমার্স, এই জিনিসগুলো আছে না, এগুলো হলো এসকিউর জন্য গুরুত্ব। দেখো আমি এটাও দাগাই দিচ্ছি, এগুলো কি এসকিউ এর জন্য এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তীতে বাংলাদেশে ই কমার্সের গুরুত্ব, এটা তো বললামই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্ভাবনা, এটা মোটামুটি বুঝে যাবা তোমরা। ইতিবাচক দিকগুলো খুব কঠিন কিছু না। আর এখানে আছে ভবিষ্যৎ বাংলাদেশ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। এই ডিজাইন তো তোমাদের এমসিকিউতে জীবনও দিবে না, অনেকগুলো স্কুলে শর্ট কোশ্চেনও দেওয়া হয়। সো ওই বেসিসেই আমি পড়াবো জিনিসটা, ঠিক আছে? তো চলো আমি বইটা একটু বের করে তোমাদেরকে দেখাই। আশা করি দেখা যাচ্ছে বই ক্লিয়ারলি, হ্যাঁ? সো চলো আমরা একটা একটা করে পড়া শুরু করি। প্রথম টপিক আমাদের 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেখো ভাইয়া তোমাদের জন্য পুরো বই নিজে একবার পড়ে দাগায় রাখছি, যাতে তোমাদের জন্যে কষ্টটা অনেকাংশে কমে যায়। জাস্ট পড়ে যাবা, এটা পরীক্ষায় অনেক কিছু কমন পাবা, অনেক ভালো করবা তোমরা, ঠিক আছে? আমরা কিন্তু আইসিটিতে খুব একটা মনোযোগ দিই না, তাই না? মনে হয় যে আইসিটি পড়ে আর কি হবে, পরীক্ষার আগের দিন পড়লেই তো হয়, ঠিক আছে? পরীক্ষার আগের দিনই পড়ো, বাট পরীক্ষার আগের দিন পড়তে হলেও একটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, ঠিক মতো পড়াশোনা করতে হবে, যাতে আমরা যেই জিনিসগুলো পড়বো ওগুলাই পরীক্ষাতে আসে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে জাস্ট একবার রিডিং দিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে, 21 শতকের সম্পদ হচ্ছে কি বলতো? জ্ঞান। সো এই জিনিসটা বইয়ের মধ্যে সুন্দর করে দাগায় রাখো। পরবর্তীতে এখানে কি বলা হয়েছে, 21 শতকে এসে আমরা আরও দুটো বিষয় নতুনভাবে শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন, অন্যটি হচ্ছে ইন্টারনাইজেশন, ঠিক আছে? নিচের দিকে দেখো, আমি তোমাদেরকে এমসিকিউগুলো দেখাবো যখন, তখন দেখবে এই এমসিকিউগুলো আসে তোমার পরীক্ষা ডিরেক্ট। এখানে সুন্দরভাবে একটা লাইন লেখা আছে, দেখো আমরা যদি বেঁচে থাকার জন্য সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই, কোনটার জন্যে? এই যে নতুন যে এখন ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, সব কিছু চারপাশে যে ডিজিটালাইজেশনগুলো হচ্ছে, ইন্টারন্যাশনালাইজেশনগুলো হচ্ছে, তার জন্য আমাদের কী কী স্কিলগুলো দরকার, এই জিনিসগুলোই বলা আছে এখানে। যেমন দেখো এখানে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা থাকা লাগবে, সুনাগরিকতা থাকা লাগবে, সমস্যা সমাধানে পারদর্শিতা এবং বিশ্লেষণী চিন্তন দক্ষতা। তো এই কয়েকটা কোয়ালিটি থাকা লাগবে, কারণ এগুলো না থাকলে তুমি আজকালকার আধুনিক যুগে কম্পিটিশনে টিকে থাকতে পারবে না। এটা তো তোমরা আশা করি বুঝো, তাই না? আমাদের কাছে আইসিটি অনেক বোরিং লাগে, সো ভাইয়া চেষ্টা করো গল্প আকারে পড়ানো, ঠিক আছে? সো মনে করো গল্প আকারে তুমি একটা স্টোরি শুনতেছো, জাস্ট দীপিত ভাইয়ের কথাগুলো, হ্যাঁ, তাইলেই হয়েছে, চালায় রাখবো জাস্ট। আচ্ছা, এখানে সুন্দরভাবে বলা আছে, সত্যি কথা বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা সবচেয়ে প্রয়োজন দক্ষতা হিসেবে খুব দ্রুত স্থান করে নিচ্ছে। এখন ম্যাক্সিমাম জায়গায় চাকরির ইন্টারভিউতেই দেখা হয় যে সে আসলে আইসিটির ব্যাপারে কত বেশি জানে। সো এটা একটা কঠিন স্কিল, যে অনেক ভালোভাবে আইসিটির ব্যাপারে জানে, বা কম্পিউটার দেখবে অনেকটা তো জানোই তোমরা অলরেডি, যে কম্পিউটার ইউজ করতে পারে, তার কাছে দুনিয়ার সব কিছু আছে। সেম জিনিসটা, এটা খুবই জরুরি একটা স্কিল হিসেবে বর্তমানে প্রচলিত রয়েছে চাকরি ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এখন হলো আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। দেখো দুইটা স্টার্ট দিয়ে রাখছে, আরও স্টার্ট দিলে দিতে পারো। সো আমি ফার্স্টেই চার্লস বেবেজ নিয়ে পড়া শুরু করবো। এখানে ওনার মৃত্যু সালটা একটু ইম্পর্টেন্ট, 1871, বইয়ের মধ্যে মার্ক করে রাখো, ঠিক আছে? আচ্ছা, সো উনি হলো একজন ইংরেজি প্রকৌশলী এবং গণিতবিদের হাতে শুরু হয়। কি শুরু হয় বলতো? আধুনিক কম্পিউটারের বিকাশ কার হাতে তাহলে শুরু হয়? চার্লস বেবেজের হাতে। এটা হলো 1 নাম্বার এমসিকিউ। অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু ডিরেক্ট এটা আসে, ঠিক আছে? দেখবে এমসিকিউতে ডিরেক্ট দিয়ে দিছে। তারপর তিনি তৈরি করেছেন ডিফারেন্স ইঞ্জিন, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস বলা আছে, পরবর্তী তিনি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন। সো এখান থেকে যা দরকার আছে
হ্যাঁ সুন্দরভাবে দাগাই দিছি। নেক্সট এবার নেক্সট হলো অ্যাডা লাভলেস। এখান থেকে উনি বেসিক্যালি ওনাকে প্রোগ্রামিং এই ধারণাটার প্রবর্তক বলা হয়, বা এখানে দেখো সুন্দরভাবে লেখা হয়েছে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। সো যদি প্রোগ্রামিংয়ের কথা বলা হয় তুমি অ্যাডা লাভলেসের কথা বলবা, আর আধুনিক কম্পিউটারের জনক বলা হলে তুমি চার্লস বেবেজ বলবা। আচ্ছা, পরবর্তীতে আরেকটা লাইন এখানে লেখা আছে, দেখো অ্যাডা লাভলেস অ্যালগোরিদম প্রোগ্রামের ধারণটাই প্রকাশ করে। সেটা অনেক সময় কোশ্চেনের এমসিকিউতে দেওয়া হয় যে আসলে উনি কিসের ধারণা প্রকাশ করেছিলেন। অনেকগুলো অপশান থাকবে, তোমাকে বলতে হবে কি, এই যে বলতে পারবা কি অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের ধারণা। ঠিক আছে, ক্লিয়ার? সো প্রোগ্রামিং ওয়ার্ড আশেপাশে দেখলি অ্যাডা লাভলেসের কথা মনে পড়ে যাবে আশা করি আমাদের। নেক্সট হলো ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল হলো তড়িৎ চৌম্বকীয় বল। এই তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা নিয়ে হলো উনি ফার্স্ট আসছিলেন, যে বিনা তারে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি মেসেজ পাঠাতে পারো। চিন্তা করা যায় আগে কী হয়েছে না, ওয়্যারের মাধ্যমে পাঠাতাম আমরা, তার একটা বিশাল বড় লাগতো। এখন প্রবলেম হলো যে তোমার বন্ধু থাকে আমেরিকা বা তোমার বন্ধু থাকে চট্টগ্রামে, তুমি তার কাছে মেসেজ কেমনে পাঠাবে? এত বড় তার কি বানানো সম্ভব না তো। তো উনি প্রথম চিন্তা করে আচ্ছা আমরা যদি কোনোভাবে পাঠাতে পারি, তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে আচ্ছা তড়িৎ চৌম্বকীয় বল দিয়ে আমরা বিনা তারে বার্তা প্রেরণ করতে পারি। সো এখান থেকে আস্তে আস্তে জিনিসগুলো আপডেট হওয়া শুরু করে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা তো চিনি জগদীশ চন্দ্র বসু, জানি তো তাই না? অনেক নাম শুনছি ছোটোবেলায় আমরা। উনি বেসিক্যালি বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন, বাট ওনাকে না পুরস্কার দেওয়া হয়নি। এটা একটু পরে লাইনটাতে পাওয়া যায়। উনি কিন্তু ফার্স্টে সবাই আগে বিনা তারে এক স্থান থেকে আরেক স্থানে তথ্য প্রেরণ করাতে সফল হয়েছিলেন, কিন্তু এখানে একটা লাইন লেখা আছে দেখবা যে কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হয় সার্বজনীন স্বীকৃতি তিনি পাননি, তখন প্রকাশিতই হয়নি, বুঝছো? সো এখানে দেখো পরবর্তীতে লেখা আছে যে তোমার আরেকজনের নাম, তার নাম হলো মার্কনি। সো এখানে বেসিক্যালি বলা হয়েছে মার্কনি বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ সম্পাদন করছে, কিন্তু উনি হলো সার্বজনীন স্বীকৃতি পাইছে। সো আমি আবারও বলি দুইজনের মধ্যে পার্থক্যটা কিভাবে পড়বা। দুইজনই বিনা তারে এক স্থান থেকে আরেক স্থানে মেসেজ পাঠাতে সফল হয়েছেন, ঠিক আছে? উনি সবার আগে সফল হয়েছেন, জগদীশ চন্দ্র বসু সবার আগে সফল হয়েছেন, বাট উনি স্বীকৃতি পাননি। স্বীকৃতি পাইছেন কে তাইলে? মার্কনি। সো মার্কনির নামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় সার্বজনীন স্বীকৃতি কে পাইছেন এই কাজটা করার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো এটাই বেসিক্যালি এখানে লেখা আছে, ঠিক আছে? এবং এখানে আরেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এটা অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার। 1971 সালে আমাদের যখন যুদ্ধ হয়েছিল তখন মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়েছে। একদম ডিরেক্ট এমসিকিউ দেখবা পরীক্ষার সময় কমন পেয়ে গেছো এই জিনিসটা, ঠিক আছে? ওকে, সো আমি এবার পরবর্তী টপিকে চলে যাচ্ছি টমলিনসনের ব্যাপারে। সো 20 শতকের 60-70-এর দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে অর্পানেট, এটাকে বলা হয় অর্পানেট, বাংলায় আরপানেট লিখে অর্পানেট আবিষ্কৃত হয়, এবং এই অর্পানেট থেকেই পরবর্তীতে ইন্টারনেটে কনভার্ট হয়, বুঝছো? সো শুরুতে অর্পানেট ছিল, অর্পানেট তুমি এভাবে মনে করতে পারো ছোট্ট একটা এলাকায় করা হতো আর কি। আমরা পার্সোনাল নেটওয়ার্ক সম্পর্কে শুনছি না, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপর প্যান ছিল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ইন্টারনেট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW বলা হয় যেটা আর কি, পুরো বিশ্বব্যাপী একটা জিনিস আর কি, ঠিক আছে? ফার্স্টে সবসময় ছোটো জিনিস থেকে শুরু হয়েছে, এবার আস্তে সেই জিনিসটা কিসে চলে গেছে? ইন্টারনেটে চলে গেছে আর কি, ঠিক আছে? বিকাশের ফলে। আর 1971 সালে, এটাও দেখো 1971 সালে, দুইটা জিনিস 1971 সালে হইলো। আমার সাথে তোমরা একটু চিন্তা করো, এটাকে 1971 সালে কী শুনছি, যুদ্ধের সময় কী হয়েছে, আমাদের একটা মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়েছে, প্রথম মাইক্রো প্রসেসর। এখানে আরেকটা জিনিস হয়েছে 1971 সালে, সেটা কি? অর্পানেটে ইলেকট্রনিকের মাধ্যমে পত্রালাপে সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার। এত কিছু দরকার নেই, মেন কথা হলো 1971 সালে অর্পানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা হয়। কিসের সূচনা হয়? পত্রালাপের সূচনা হয়, ঠিক আছে? আচ্ছা, আর তিনি প্রথম ইমেল পদ্ধতি চালু করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তাহলে প্রথম ইমেল কে চালু করছেন? টমলিনসন। টম এন্ড জেরি দেখছো না? এভাবে মনে রাখবা, টম এন্ড জেরিতে টম ছিল, তো টম কিন্তু প্লেন বানায়া এভাবে করে মারতো জেরির সাথে যখন ফাইটিং দিত। একটা এপিসোডে এরকম ছিল যে প্লেনের মতো বানায়া ওরা বোমা এখানে রেখে জিনিসটাকে উড়াল দিত আর কি, বুঝছো? তো জিনিসটা এভাবে মনে রাখতে পারো যে বেসিক্যালি ওইটাও তো এক ধরনের কী ছিল, ইমেল পাঠানোর মতোই তো ছিল, মেসেজ পাঠানোর মতোই তো ছিল। সো এটা কে বানাইছে তাইলে? ইমেল পদ্ধতি কে সবার আগে চালু করছে? টম চালু করছে এইভাবে মেরে, ঠিক আছে? আচ্ছা, ওকে, চলেন পরবর্তী
নাম স্টিভ জবস, অ্যাপল কোম্পানির নাম আমরা সবাই শুনছি, আমাদের এখন সবাই ইচ্ছা হয় একটা কি আইফোন থাকার, তাই না? অনেকের ইচ্ছা হয় খুবই, তাই না? সো এটা কই থেকে আসলো বা কোন কোম্পানিটা তৈরি করে? অ্যাপল কোম্পানিটা আমরা সবাই জানি, বা এটা সূচনা হয়েছিল কীভাবে? স্টিভ জবস ও তার দুই বন্ধু দুজনের নাম এমসিকিউতে আসে, আমি এটা দেখছিলাম। তোমাদের জাস্ট এক দুই বা দুই তিন এরকম অপশান দেওয়া থাকে। সো নামগুলো একটু কষ্ট করে মনে রাখবে, খুব কঠিন কিছু না। দেখো ওর নাম স্টিভ জবস, ওনার নাম মনে থাকবে, উনি বেসিক্যালি জব দিত, তাই ওনার নাম স্টিভ জবস। ঠিক আছে, পরবর্তীর নামও স্টিভ, কিন্তু ওনার নাম হলো ওজনিয়াক, ওনার নাম হলো ওজনিয়াক, স্টিভ ওজনিয়াক। আর পরবর্তীটার নাম হলো রোনাল্ডো ওয়েইন। মনে করো রোনালদোর নাম শুনছো না? রোনালদো অনেকে প্রিয় খেলোয়াড় না? সো তুমি চিন্তা করো স্টিভ জবসের সাথে রোনালদো আসছিল, ঠিক আছে, মনে থাকবে না? আরেকজন হলো স্টিভ জবসের ভাইয়ের মতো, তো ওর নামও স্টিভ। তাহলে দুইজন স্টিভ একজন রোনালদো মিলে তারা একটা নতুন কোম্পানি শুরু করে, যে কোম্পানির নাম কি? অ্যাপল কোম্পানি। যে কোম্পানির নাম কি? অ্যাপল কোম্পানি, বা অ্যাপল কম্পিউটার নামে অ্যাপল কম্পিউটার নামে একটা প্রতিষ্ঠান চালু করেন। ঠিক আছে, তাহলে আমার সাথে একটু বলো তো, তোমাদেরকে আবার একটু রিকল করে, 1971 সালে কয়টা ঘটনা ঘটেছিল? দুটো ঘটনা। কি বলো তো? মাইক্রো প্রসেসর, এবং আরেকটা কি ঘটেছিল বলো তো? অরপানেটের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা পাঠানো সফল হয়েছিল। আর ইমেলের জনক কাকে বলা হয়? ইমেলের জনক কাকে বলা হয়? টমলিনসনকে। আচ্ছা, পরবর্তীতে কি বলছি? স্টিভ জবস তার দুইজন বন্ধু নিয়ে করছে। স্টিভ আরেকজন স্টিভকেও নিছে, এবং ওর সবচেয়ে প্রিয় ফ্যান, বা সবচেয়ে প্রিয় ফ্যান বলা উচিত না, তার প্রিয় ভক্ত ছিল মনে করো রোনালদোর। সো রোনালদোকেও নিছে আর কি। রোনালদো মনে করো না, রোনাল্ড ওয়েন। রোনালদো অপশানে থাকলেই মনে করবা কারেক্ট এটা। ঠিক আছে, অত কঠিন করে সারা দিবেন না। ঠিক আছে, তার নাম মনে রাখা এমনি কষ্ট। আচ্ছা, এরপর এই তো চমৎকার, বিল গেটসের নাম মোটামুটি আমরা সবাই শুনেছি, চমৎকার না? খুবই ভালো লাগে আমাদের কাছে। আচ্ছা দেখি তো এবার, 1981 সালে IBM কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করে। আগে কিন্তু পার্সোনাল ইউজ করতে পারতাম না আমরা কম্পিউটারগুলো। আগে বড় বড় কোম্পানিরা ইউজ করতো কম্পিউটার, এবং বিশাল বড় বড় কম্পিউটার ছিল। আমার বাবা এটা মাঝে মাঝে বলতেন আর কি, তখনকার কম্পিউটারগুলো এতই বড় ছিল যেগুলো ঠান্ডা করতে নাকি পানি দেওয়া লাগতো। মানে চিন্তা করা যায় এই জিনিস, বলো, চিন্তা করা যায়? আর এখন তো আমরা শুয়ে বসে টেবিলে বিছানায় সব জায়গায় আমরা এখন এই কম্পিউটার চালাই, মানে ল্যাপটপ চালাই আর কি। চিন্তা করো, তুমি বিছানার মধ্যে বসে ল্যাপটপ চালাচ্ছ, ল্যাপটপ অনেক গরম হয়ে গেছে, পুরো বিছানার মধ্যে পানি ঢালা লাগতেছে, কি একটা মেসাকার অবস্থা হইতো, তাই না? যাই হোক, এনিওয়ে, তো আস্তে আস্তে খুবই ভালো টেকনোলজি আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। বাট ইনিশিয়ালি কী হয়েছিল, উনি বেসিক্যালি উইন্ডোজ অপারেটিং সিস্টেম শুনছো না? মাইক্রোসফট বেসিক্যালি, যেখানে মাইক্রোসফটের দায়িত্বই হলো দেওয়া হয়েছিল তাদেরকে, যে বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। কী দায়িত্ব দেওয়া হয়েছিল ভাইয়া? একটা অপারেটিং সিস্টেম বানানোর জন্য, যেটা মানুষরা পার্সোনাল কাজে ইউজ করতে পারবে। এবং মাইক্রোসফট কোম্পানি বেসিক্যালি এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা বানাইছিল, যেটা আমরা এখন সবাই ইউজ করি। সবাই বলা উচিত না, ম্যাক্সিমাম ইউজ করি। আচ্ছা ঠিক আছে, সো এখানে এটাই বলা হয়েছে, দেখো বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয়। ঠিক আছে, আচ্ছা, সো বিল গেটসের ব্যাপারে আমরা অনেক কিছু জেনে ফেললাম। এখন টিম বার্নার্স-লি, স্যার জন বার্নার্স-লি না, এটা হলো জন বার্নার্স-লি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সো জন বার্নার্স-লি হলো একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। উনি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP, এটার ফুল ফর্ম পরীক্ষাতে আসে। এটা হলো হাইপার টেক্সট ট্রান্সফার, কি ব্যাপার আর আসে না কেন? একটা মিনিট দাঁড়াও, ঠিক আছে এখন আসছে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTPর ফুল ফর্ম তোমাকে পরীক্ষায় জানতে চাওয়া হয় MCQগুলোতে, বুঝছো? সো এখানে বেসিক্যালি ফুল ফর্মটা আমি লিখে দিছি আর কি। আর জন বার্নার্স-লি বেসিক্যালি হলো কম্পিউটার বিজ্ঞানী, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা HTTP ইউজ করে বেসিক্যালি তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়নও করেন। উনি বেসিক্যালি, এই লাইনটা হলো ইম্পর্টেন্ট, উনি বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এটার জনক হিসেবে পরিচিত। এটা কেমনি মনে রাখবা, একটা জিনিস মনে রাখে, WWE এর নাম তো শুনছি আমরা, তাই না? ফাইটিং, মারামারি হয় যে,
তো ওইখান থেকে ডাব্লিউ একটু কাছাকাছি না নামটা। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, তোমরা এই জিনিসটা এভাবে মনে রাখতে পারো, আমার একটা পপুলার ফাইটারের নাম ছিল লি, জাস্ট লাস্টের দিকে লি লেখা আছে না, আমার ঠিক অ্যাকচুয়াল ফুল নামটা মনে নেই, বাট সেটা এমনি মনে রাখতে পারো আর কি, বার্নার্স লি। সে যে খালি বার্ন করে দেয়, পুড়ায় ফেলায় গেম খেলতে গেলে, পুড়ায় ফেলায় আর কি, মারামারি করতে গেলে। বার্ন করা মানে কি, পুড়ায় ফেলা না। সো জন বার্নার্স লি। সো উনি কী করেন, উনি বেসিক্যালি সবার আগে ডাব্লিউ, ওনাকে বেসিক্যালি ডাব্লিউর জনক বলা হয়। অ্যান্ড ডাব্লিউ এটার একটা ফুল ফর্ম আছে, এই ফুল ফর্মটা ভাই এখানে লিখে দিচ্ছি, সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে দেখো এই জায়গা থেকে বেসিক্যালি 3টা কোশ্চেন আসে। এক, এইচটিটিপির ফুল ফর্ম, ডাব্লিউর ফুল ফর্ম, আরেকটা হলো ডাব্লিউর জনক কাকে বলা হয়। তাহলে আমি কি বলবো, ডাব্লিউর জনক কাকে বলা হয়, বার্নার্স লি, যে কিনা সব কিছু পুড়ে টুড়ায় ফেলায়। ঠিক আছে, এমনি মনে রাখবো আমরা আর কি, তাহলে আস্তে আস্তে মনে থাকবে আমাদের। ঠিক আছে, আস্তে আস্তে মনে থাকবে। সো আমাকে একটু বলো, লাস্ট যে টপিকটা এখানে আছে, মার্ক জাকারবার্গ, নাম সবাই শুনছি, ফেসবুক, তাই না? উনি এবং ওনার 4জন বন্ধু, কয়জন বন্ধু, 4জন বন্ধুর হাতে বেসিক্যালি এটা শুরু হয়। আর এখন তো মিলিয়নে চলে গেছে এটার মানে ইউজার, তাই না? যদিও এখানে একটু কম লেখা, বাট যাই হোক, তোমার এক্সাক্ট নাম্বার দরকার নেই। ঠিক আছে, সো এটা বেসিক্যালি মার্ক জাকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা। উনি বেসিক্যালি ওনার 4জন বন্ধু নিয়ে হঠাৎ করে একদিন ভাবে যে আচ্ছা, একটা এরকম সোশ্যাল মিডিয়া বানাইলে কেমন হয়, যেখানে মানুষ চ্যাট করতে পারবে, মেসেজ দিতে পারবে, একজন আরেকজনের ছবি দেখতে পারবে, কমেন্ট করতে পারবে। এটা দিয়ে বানাইছে, আর এরপর যে হিট খেয়ে গেল, এখন তো কোটিপতি, বুঝছো? তো তোমরা এরকম বন্ধুরা মিলে নতুন এরকম আইডিয়া পাইলে কিছুটা করে ফেলবা, করবা, ক্ষতি কি, তাই না? দেখবা তোমরা হয়তো একদিন তোমাদের নাম ওইভাবে পড়ানো হবে। ঠিক আছে, তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যে বিখ্যাত ব্যক্তিবর্গগুলো ছিলেন আর কি, ওনাদের আমি ডিটেলসগুলো পড়াইছি এবং যে এমসিকিউগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগাই দিছি। আশা করি ক্লাস এতক্ষণ পর্যন্ত বোরিং লাগে নাই, লাগছে? যদি না লাগে তাহলে তো খুবই ভালো, চমৎকার, ইউ আর ভেরি গুড। ওকে, সো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এখন আমরা কয়েকটা টপিক পড়বো, সেটা হলো ই লার্নিং, ই গভর্নেন্স, ই সার্ভিস, ই কমার্স, এই 4টা। এবং এগুলো থেকে শর্ট কোশ্চেন আসে। দেখো আমি শর্ট কোশ্চেনও বলে দিছি, এগুলো থেকেই শর্ট কোশ্চেন তোমার পরীক্ষা আসবে। ঠিক আছে, তুমি জাস্ট হেডলাইনগুলো পড়ে আমি মুখে যে কথাগুলো বলবো একটু বুঝার চেষ্টা করবা, একটা উদাহরণ লিখে দিবা, তাইলেই হয়ে গেছে। তোমাকে পরীক্ষা আসতে পারে ই লার্নিং মানে কি, ওটা কঠিন কিছু না, কিন্তু বেসিক্যালি পড়াশোনা ইউজ করি, আর পড়াশোনা যে আমরা করতেছো না অনলাইনে, এটা ই লার্নিং বলা হয়। ঠিক আছে, সো তুমি একটা এক্সাম্পল দিয়ে ফেলতে পারো, যেমন কি এক্সাম্পল, ভাই আমি অনলাইনে এসিএসে ক্লাস করি, এটি একটা ই লার্নিংয়ের এক্সাম্পল। ঠিক আছে, বা এসিএস ফিউচার স্কুলে ক্লাস করি, এটি একটা ই লার্নিংয়ের এক্সাম্পল আর কি। ঠিক আছে, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, সেটা হলো এই যে ই লার্নিং যে মাত্র বললাম, এটা কি সনাতন পদ্ধতির পরিপূরক নাকি সনাতন পদ্ধতির বিকল্প রূপ? সবসময় মনে রাখবা, ই লার্নিং যেটা, সেটা হলো সনাতন পদ্ধতির পরিপূরক। আর হলো তোমার বিকল্প পদ্ধতির মধ্যে পার্থক্য কি? বিকল্প পদ্ধতি হলো এটা দরকারই নেই, সনাতন পদ্ধতি দরকারই নেই। সনাতন পদ্ধতি সিম্পলি মিন করে ক্লাসরুমে বসে যে আমরা স্যারের সামনে বসে ক্লাস করি, এটা হলো তোমার সনাতন পদ্ধতি। আর ই লার্নিং কি? বাসায় বসে বসে ক্লাস করতেছো। এখন তুমি বলো, ক্লাসরুমে গিয়ে যে ক্লাসটা করতেছো তুমি, এটা কি পুরো বাদ দিয়ে দেওয়া উচিত? না, একটু হলেও হিউম্যান ইন্টারাকশন দরকার, তাই না? একটু হলেও তোমার মনে হবে যে স্যারের চেহারাটা একটু দেখে আসি, তাই না? এটা দরকার আছে, ওইটারও দরকার আছে। হ্যাঁ, ই লার্নিংয়েরও দরকার আছে। বাসায় বসে সবাই তো এখন স্কুলে যেতে পারবে না প্রতিদিন, বা সবাই দেখা যায় সব রকমের আইটেম বা ইনফরমেশান পায় না, তাই না? সো তাদের জন্যে ই লার্নিংগুলো খুব হেল্পফুল করে, কারণ তারা বাসায় বসে দেখা যায় তুমি আমেরিকার একটা কোর্স করতে পারতেছো, এখন তোমার পক্ষে কি সম্ভব আমেরিকায় গিয়ে ওই কোর্স করা? পসিবল তো না, তাই না? এরকম কিন্তু আমরা অনেকে আসি, দেখা যায় কি এইচএসসিতে যখন উঠবা দেখবা অনেকে ইন্ডিয়ার কোর্স করে, আইআইটির অনেক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ক্লাস করে। এখন তার জন্য এই জিনিস পড়ার জন্য যদি তারা ইংলিশে যেতে হইতো, তাহলে তো সমস্যা হয়ে যেত, তাই না? সো এইসব কেসে আমাদের কিন্তু ই লার্নিং অনেক অনেক হেল্প করে। ঠিক আছে, সো ভাইয়া মোটামুটি শর্টে বলে দিলাম, এই কথাগুলো এখানে বলা আছে আর কি। চলো পরবর্তীতে এখানে সুন্দরভাবে একটা কথা বলা আছে, প্রচলিত ই লার্নিংয়ের জন্য কী কী জিনিস দরকার হয়, এটা আসে পরীক্ষায়। ইন্টারনেট স্পিড দরকার হবে, প্রয়োজনীয় অবকাঠামো দরকার হবে, এবং ই লার্নিংয়ের সামগ্রী দরকার হবে। এগুলো খুব কঠিন কিছু না, তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো, কী দরকার হবে ই লার্নিং বা এসিএসে বা এসিএস ফিচার্সকে তুমি ক্লাস করো, কী দরকার হয়? স্পিড, ইন্টারনেট স্পিড না থাকলে ক্লাস করতে পারবা? যারা ইউটিউবে ক্লাসটা দেখতেছো, বা যারা ধরো তোমার এসিএসের অ্যাপ থেকে ক্লাস দেখো, কোথা থেকে, কীভাবে? ইন্টারনেট স্পিড না থাকলে হয় না তো। 2, প্রয়োজনীয় অবকাঠামো লাগবে, যেমন তোমার বাসায় ইন্টারনেট স্পিড কোথা থেকে আসবে? তোমার বাসাটা রাউটার লাগাইতে হয়, বিভিন্ন কিছু তো লাগাইতে হবে, কারেন্ট থাকা লাগবে,
ইলেকট্রিসিটি না থাকলে তুমি কি করবা? তা প্রয়োজনীয় অবকাঠামোরও তো দরকার আছে। সরকার যদি তোমাকে কারেন্ট না দিতে পারে তুমি ক্লাস কেমনে করবা? আর লার্নিংয়ের সামগ্রীও দরকার, যেমন তোমার মোবাইল ফোন লাগবে, তো মোবাইল ফোন না থাকলে তুমি ক্লাস করবা কেমনে, তাই না? তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই দরকার। গভর্নেন্স কি? এই স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থাই হলো তোমার গুড গভর্নেন্স বা গুড সুশাসনের জন্য খুবই দরকার। যেমন তুমি চিন্তা করো, আগেরকার দিনে যে জিনিসটা হইতো এটা তোমার এখানে লিখে দেওয়া আছে, তুমি জাস্ট একবার এটা পড়লেই বুঝবা। আমি আমার মতো করে বলতেছি, আগেরকার দিনে তুমি যখন অ্যাপ্লাই করবা কলেজে বা অ্যাপ্লাই করতো কলেজে বা ইউনিভার্সিটি, তাদেরকে অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা ঢাকায় আসতো, ঢাকায় এসে ফর্ম ফিল আপ করতো, ফর্ম ফিল আপ করে দেন তারা অ্যাপ্লাই করতে পারতো। কিন্তু এখন কি এটা করা লাগে? লাগে না। কিন্তু এখন তুমি ওই যেখানে আসো সেখান থেকে আশেপাশে যেই দোকানটার মধ্যে ইন্টারনেট আছে ওই দোকানটাতে গিয়ে তুমি বললেই কিন্তু তারা তোমার জন্য ফর্ম বের করে ফর্ম ফিল আপ করে সাবমিট দিয়ে ফেলতে পারে, তাই না? কত ইজি না? এবার রেজাল্টের কথা চিন্তা করো, আগে রেজাল্টের জন্য স্কুলে যাওয়া লাগতো, স্কুলে গিয়ে বিশাল সবাই রেজাল্ট টাঙাইতো, তুমি এখান থেকে তোমার রোল নাম্বার খুঁজতা। এখন কি বাসায় বসে মোবাইল ফোনে তুমি একটা মেসেজ পাঠাবা, এসএসসি রেজাল্ট তোমার মুঠো ফোনে চলে আসে। কত ভালো না জিনিসগুলো, দেখছো? তো আইসিটির কিন্তু খুব অবদান আছে আর কি। যেমন এখানে গভর্নেন্স আরেকটা এক্সাম্পল আছে। আগে যেই কাজ করতে 2 থেকে 3 সপ্তাহ লাগতো সেই কাজ এখন 2 থেকে 5 দিনের মধ্যে পাওয়া যাচ্ছে আর কি। প্লাস এই জিনিসটার কারণে এখন স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়তেছে, বুঝছো? স্বচ্ছতা এবং জবাবদিহিতাও বাড়তেছে, তখনই কিন্তু করাপশন বা দুর্নীতির প্রবণতা বা হার কমা শুরু করে, এবং এটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্প হয়, ঠিক আছে? সো এখানে আরেকটা সুন্দর লাইন আছে, এটা এমসিকিউতে আসে। গভর্নেন্সের ফলে কি হয়েছে? 1 নাম্বার দেখো, বিভিন্ন দপ্তরসমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি হয়েছে, মানে ডিপার্টমেন্টগুলোর মধ্যে কমিউনিকেশন বিল্ড আপ হয়েছে। যেমন ও যে কাজটা করছে ও ইজিলি ওইটা অ্যাক্সেস করতে পারে, কেমনে? ধরো ওয়েবসাইটে আপলোড দিয়ে দিছে, তো তুমি ইজিলি কিন্তু ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে গেলেই হইলো, তাহলে কত ভালো হইলো। 2 নাম্বার জিনিস, কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাইছে, কেমনে? তুমি তো চিন্তা করো, ওরা এখন কম্পিউটার চালাইতে পারে, দক্ষতা বৃদ্ধি হয়েছে অবশ্যই, আর ফলে দ্রুত সেবা পাওয়া সম্ভব হচ্ছে, ঠিক আছে? এই জন্যই আমরা ইজিলি সেবা পাইতে পারতেছি। সার্ভিসের আন্ডারে তুমি একটু চিন্তা করো, আগে টিকিট কাটার জন্যে তোমার কিন্তু রেল স্টেশনে যাওয়া লাগতো, এখন কি যাওয়া লাগে? কিন্তু বাসায় বসে ঢাকা রেলওয়ে অ্যাপ আছে, তুমি যদি নামাও এবং তুমি যদি ওপেন করো, তুমি দেখবে ওইখান থেকে টিকিট কাটতে পারছো, বুঝছো? ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পারো আর কি। আচ্ছা, এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হলো এই টপিকগুলো, যে পুটজি, দেন ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, আর পরবর্তীতে আছে তোমার হলো পর্চা সেবা এবং স্বাস্থ্য সেবা। আর কিছু আছে, হ্যাঁ, আরেকটা আছে রেলওয়ের টিকিটিং ও মোবাইল টিকিটিং। বাট তোমার সবচেয়ে বেশি মেইন প্রবলেমটা হয় পর্চা মানে কি আর হলো পুটজি মানে কি, এই দুইটা মানুষ বুঝে না, এবং এই দুইটা নিয়ে পরীক্ষায় কোশ্চেন এসে পড়ে, ঠিক আছে? সো আমি এখানে জাস্ট একবার রিডিং পড়তেছি। পুটজি হলো বেসিক্যালি তোমার দেশের 15টা চিনি কল আছে, চিনি কলে অনেক ধরনের চাষিরা কাজ করে, তাই না? আখ চাষি বলা হয় তাদেরকে, আখ চাষি বলা হয়। সো পুটজি হচ্ছে বেসিক্যালি এই চিনিকল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে সেই ইনফরমেশানটা তারা এখন, বা সেই অনুমতিটা তারা এখন মোবাইলে পেয়ে যাচ্ছে। সো এইটাই হলো তোমার পুটজি সেবা, ঠিক আছে? এখানে এই লাইনটা লেখা আছে, দেখো, SMS এর মাধ্যমে পুটজি তথ্য পাচ্ছে। আর পুটজি হচ্ছে কি, চিনিকল সময়ে কখন আখ সরবরাহ করতে হবে সেই জন্য আওতাধীন আখ চাষিদের দেওয়া একটি অনুমতিপত্র, যে হ্যাঁ আমার এখন আখ লাগবে, তুমি আমাকে আখ দাও, একটা মোবাইলে মেসেজ পাঠিয়ে দিছো আর কি, জাস্ট বাস, আর কি লাগে, তাই না? যেমন তোমাদেরকে রেজাল্টের মেসেজ পাঠানো হয় তোমাদের বাবা মার ফোনে, তাই না? কত মজা। আচ্ছা, পরবর্তী দেখো, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, EMTS, এটা হলো শর্ট ফর্ম। আর ফুল ফর্ম কি লেখা আছে এখানে, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ফুল ফর্মটা পড়ো, অবশ্যই ফুল ফর্মটা পড়বা, পরীক্ষায় আসে। 2 নাম্বার জিনিস, এখান থেকে আরেকটা জিনিস আছে, 1 মিনিটের মধ্যে কত টাকা পর্যন্ত পাঠানো পসিবল হয়? 50,000 টাকা পর্যন্ত পাঠানো পসিবল হয়। আমি জাস্ট যেই কথাগুলো বলতেছি বইয়ে অলরেডি দাগানো আছে, তুমি তোমার বইয়ে দাগায় নাও, বা আমি যখন বইটা দিয়ে দিব তুমি ওইখান থেকে পড়ে নিও, তাই দেওয়া হবে। বাট আমি যেগুলো পড়াচ্ছি এগুলো পড়া মাস্ট, কারণ এগুলা তুমি ডিরেক্ট দেখবা পরীক্ষায় আসছে, ডিরেক্ট। আমি কিন্তু তোমাকে বইয়ের প্রত্যেকটা লাইন পড়াচ্ছি না, গল্প আকারে চেষ্টা করতেছি জিনিসগুলো একটু মন রাখা। তোমার কাজ জাস্ট গল্প আকারে জিনিসটা শোনা, 1 ঘন্টার হাইস্ট ক্লাস হবে একটা চ্যাপ্টারের, ঠিক আছে? সো একটু কষ্ট করে শুনলেই হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে হলো পর্চা সেবা। বর্তমানে দেশের সকল জমি রেকর্ডের
অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়। সো ই পর্চা বেসিক্যালি জমি রিলেটেড ডকুমেন্টগুলো আছে না, ওই রিলেটেড যে সেবাগুলো পাও ওইটা কি ই পর্চা সেবা বলে। তোমার বাবা চাচা কাকা তাদেরকে জিজ্ঞাসা করো যে আগে যাইয়া তো জমির দলিল এইসব জিনিস অনেক প্যারা নিয়ে হালনাগাদ বা এইসব জিনিস আপডেট করতে হইতো। এখন ঘরে বসে এই জিনিসগুলো অ্যাক্সেস করা যায় কি খুব ইজিলি আর কি। সো জমির রেকর্ডের অনুলিপিগুলো যে সেবাগুলো পাচ্ছ তুমি অনলাইনে ওইটাকে বলা হয় ই পর্চা সেবা। ঠিক আছে, অবশ্যই নির্দিষ্ট ফি তো একটা দেওয়া লাগবে। ই স্বাস্থ্যসেবা কি এটা তো আমরা জানি, ঘরে বসে কিন্তু এখন আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি, অনলাইন ডাক্তারের, তাই না? সেমভাবে রেলওয়ে টিকিটিং বেসিক্যালি রেল স্টেশন না গিয়ে ঘরে বসেই তুমি টিকিট কিনতে পারতেছ। ই কমার্স মানে কি? ইন্টারনেটের যুগে বেসিক্যালি এখন কঠিন কোনো কিছুই নেই। তুমি যদি কোনো একটা কী বলে একটা দোকান খুলতে চাও অনলাইন দোকানের মতো, যেমন পেজ, ফেসবুকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেজ আছে যারা বিভিন্ন জিনিসের বা বিভিন্ন আইটেম সেল করে, ব্যবসা করার মতো আর কি। সো ওইটা কি বেসিক্যালি বলা হচ্ছে ই কমার্স। ঠিক আছে, একটা ছবি তুলে বলে যে এই জিনিসটার দাম এত, এবার কারো কিন্তু ইচ্ছা করলে কিনবে না, কিনবে না, ওইটাই এখানে বলা আছে। ঠিক আছে, সো আমরা মোটামুটি কিন্তু বুঝে গেছি ই কমার্স কি, ই সার্ভিসের মধ্যে কী কী জিনিস পড়ে, ই গভর্নেন্স কি সেটাও আমরা পড়ে ফেলেছি, এবং ই হেলথ কেয়ার তো পড়ছি। আরেকটা কী পড়ছি বলো তো? আরেকটা কী জানি এডুকেশন নিয়ে ছিল না মনে হয়, দাঁড়াও তো দেখিনি। আরেকটা ছিল হলো তোমার হ্যাঁ ই লার্নিং, এই যে আরেকটা ছিল তোমার ই লার্নিং। ঠিক আছে, সো ই লার্নিংও আমরা পড়ে ফেলছি। ই লার্নিং তো বুঝছোই কী বলছিলাম, ঘরে বসে পড়াশোনা যদি করতে চাও সেটাই তোমার ই লার্নিং হয়। ঠিক আছে, কী ব্যাপার, এটা বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে, একটা মিনিট, হ্যাঁ ঠিক আছে, চলো এবার আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তী টপিকটা হলো আমাদের ই কমার্সের পরে আছে হলো তোমার বাংলাদেশ কর্মক্ষেত্রে আইসিডি। তবে তার আগে একটা ছোট্ট শর্ট ফর্ম পড়াবো, সেটা হলো সিওডি। এটা অনেক জায়গায় এমসিকিউতে পাইছিলাম আমি, তোমাদের বোর্ড পরীক্ষাতেও আসে। সিওডি, ক্যাশ অন ডেলিভারি, এই জিনিসটা জাস্ট শর্ট ফর্ম আকারে এবং ফুল ফর্ম সহ পড়ে যাওয়া। সো বেশি কিন্তু না, এই চ্যাপ্টার থেকে তোমাকে আমি 3টা শর্টকাট দেখাইছি, মনে আছে কি কি? আবারও বলি, www, HTTP এবং সিওডি। www মানে কি ছিল? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। HTTP মানে কি ছিল? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর মাত্র কি সিওডি মানে কি? ক্যাশ অন ডেলিভারি। সো এই 3টা শর্টকাট লিখে রাখো, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি, এটা অত কিছু না, একবার পড়বা। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি মানে কি? এখন আইসিটির কারণে অনেকে অনেক চাকরি পাচ্ছে, জবাবদিহিতা বাড়তেছে, এসব জিনিসই বলা আছে। ঠিক আছে, এখান থেকে খুব একটা এমসিকিউ আসে না আর কি। সামাজিক যোগাযোগ আইসিটি, মানুষ বিভিন্ন ধরনের মানুষের মনোভাব প্রকাশ করতে পারতেছো, তোমার যা মন চায় তুমি সুন্দরভাবে পোস্ট আকারে সব কিছু দিতে পারতেছো, এসব জিনিসই এখানে বলা আছে। যেমন সবচেয়ে পপুলার 2টা মাধ্যম কি? ফেসবুক এবং টুইটার। আচ্ছা, ফেসবুক হলো www.facebook.com, এই যে ইউআরএলটা দেখো, এই ইউআরএলটা অনেক সময় পরীক্ষা আসে। আর টুইটারেরটা হলো এটা। এখন টুইটারে আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট আছে, এমসিকিউতে আসে, সেটা হলো এই দেখো এখানে কি বলা হয়েছে, কত অক্ষরের 140 অক্ষরের এই বার্তাকে টুইট বলা হয়। এটা এসএসসি 27-এর বইয়ে 140 লেখা, আর এসএসসি 28-এর বইয়ে 200 সামথিং লেখা, 280 বা 240 কিছু একটা লেখা আছে। সো তুমি যেই ব্যাচেরই ক্লাস করতেছো বা তুমি তোমার বইয়ে যেটা লেখা আছে তুমি সেটাই ফলো করবা, ঠিক আছে? বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে বলবে কত অক্ষরের এই বার্তাকে টুইট বলা হয়। তোমার বইয়ে যেটা লেখা আছে, আমার বইয়ে 140 লেখা আছে, এসএসসি 27-এর বইয়ে 140 পাবা, বাট এসএসসি 28 থেকে এটা আপডেট করা হয়েছে। প্রতি বছরই কিন্তু ইনফরমেশন কিছু চেঞ্জ হয় আর কি, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, বিনোদন ও আইসিটি, এটা তো আমরা অলরেডি জানি। সিনেমা দেখতাম আগে বা ঘরে বসে যা দেখতে পারতাম, আগে কিন্তু আমরা ঘরে বসে সিনেমা দেখতে পারতাম না, সিনেমা হলে যাওয়া লাগতো। এখন আমরা ঘরে বসেই সব কিছু করতে পারতেছি, তাই না? ব্যক্তিগত কাজের জন্য আমাদের এখন কম্পিউটার আছে, গান, চলচ্চিত্র, আলোকচিত্র সব কিছু আমরা এখন কম্পিউটারে বসেই দেখে ফেলতে পারছি, ওকে? এবং আমরা এখন কিন্তু কম্পিউটার গেমও খেলতে পারি, তাই না? কম্পিউটার গেম অনেক অনেক খেলতে আমরা পছন্দ করি। সো এইগুলোই কিন্তু সব কিন্তু আইসিটির কারণেই এখন সম্ভব হয়েছে, ঠিক আছে? সো কয়েকটা টপিকের কিছু ইনফরমেশান আমাদের জানা লাগবে, এগুলো খুব একটা আসে না। সো আমি এখন যেগুলো পড়াবো এই লাস্ট পেজে যা আছে খুব একটা আসে না। আমি এতক্ষণ যা যা পড়াইছি
সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ব্যক্তিবর্গ রিলেটেড যে এমসিকিউগুলো হয় ওগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এরপর আমি যা যা পড়েছি ওগুলো ইম্পর্ট্যান্ট, বাট এখন আমি যেগুলো পড়বো এইগুলো হলো আসলেও আসতে পারে, বাট এখন পর্যন্ত আমি আসতে খুব একটা দেখিনি, স্টিল আমি পড়ে রাখতেছি, ঠিক আছে। মনে রাখতে পারলে মনে রাখবা। যেমন 2024 সংস্করণে বাংলাদেশের আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স 100 জনের মধ্যে 100-র মধ্যে 62 নাম্বার ছিল। আবারও বলি, আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর 2024 সংস্করণে বাংলাদেশ 100-র মধ্যে কত নাম্বার পাইছে? 62 নাম্বার পাইছে। খুবই কম নাম্বার পাইছে, A+ পায়নি, খুবই বাজে অবস্থা, বুঝছো। আচ্ছা, তারপর আইডিআই, এটার ফুল ফর্মটা একটু কষ্ট করে পড়ো, আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে। আর কিচ্ছু পড়া লাগবে না এখান থেকে, ঠিক আছে, আর কিচ্ছু এখান থেকে দরকার নেই। আর লাস্টের দিকে এখানে একটা কথা লেখা আছে, 2018 সালে 12 মে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ হয়েছে। এই নামটা অনেককে এসএসসি 28-এর বইয়ে কি সেম আছে? হ্যাঁ, এসএসসি 28-এর এবং 27-এর বই দুই জায়গাতেই নামটা দেওয়া আছে। ওকে, সো এটা পরীক্ষা আসলেও আসতে পারে, বাট আসার চান্স খুবই কম, ঠিক আছে। সো আমি জাস্ট এই পেজ থেকে বেশি কিন্তু না, তোমাদেরকে জাস্ট বলছি একটা জিনিস মনে রাখবা, সেটা হলো আইডিআই, এটার ফুল ফর্মটা মনে রাখবা, এবং বাংলাদেশে 100-র মধ্যে 62 পাইছে। তুমি চাইলে এটার ফুল ফর্ম মনে রাখতে পারো, দেখো আমি কিন্তু দাগায় রাখছি, চাইলে মনে রাখতে পারো যদি তোমার কাছে মনে থাকে আর কি। এবং আরেকটা জিনিসও বলছি, এখানে দাগানো আছে যে গভর্নেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 100তম। তো তুমি চাইলে এই কয়েকটা ইনফরমেশান মনে রাখতে পারো, তোমার যদি মনে অনেক বেশি হয়ে যাচ্ছে তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা, ঠিক আছে। সো আমাদের কিন্তু এরই সাথে এই অধ্যায়ে যা যা আসতে পারে সব পড়া শেষ, সব পড়া শেষ। এখন আমরা প্র্যাকটিস করব লাস্ট ইয়ারে বোর্ড কোশ্চেনগুলোতে কী কী ধরনের এমসিকিউ আসছে, স্কুলগুলোতে কী ধরনের এমসিকিউ আসছে, ওই জিনিসগুলো ভাই এখন তোমাকে দেখাবো, এবং তুমি দেখবা এখন তুমি সব পারো, ঠিক আছে। সো যদি বিশ্বাস থাকে তাহলে চলো আমি করাচ্ছি, কিছু জিনিস তোমাদেরকে বাসায় এসডাব্লিউ দিব, একটু চেষ্টাও করবা, ঠিক আছে। তাহলে চলেন। একটা মিনিট, এটা কী হইল, আটকে গেল নাকি? ও না, ঠিক আছে, এসেছে। ওকে, আমি এমসিকিউতে চলে যাচ্ছি তাহলে। এমসিকিউ, ওকে, সরি, হ্যাঁ সব অ্যান্সার দেখে ফেলেছ, ওকে, না সমস্যা নেই, চলেন। সো দেখেন, প্রথম এমসিকিউ হলো 21 শতকের সম্পদ কোনটি? চিন্তা করো তো, 21 শতকের সম্পদ কোনটি বলছিলাম? আমাদের 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। অনেকে ইন্টারনেট ভাববা, কম্পিউটার ভাববা, কিন্তু দেখো তোমাদেরকে বলছিলাম না ভাইয়া এই বইয়ে যা দাগায় দিছি এর বাইরে কিছু আসবে না, তোমাদেরকে এখন এটা প্রমাণ করে দেখাচ্ছি, দাঁড়াও। একদম আমাদের সেকেন্ড পেজে এই লাইনটা লেখা ছিল যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, দেখছেন? সো এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। টেনশন করার কোনো কারণ নেই, যারা একটু আগে মিস করছো ভাইয়া এখন এমসিকিউ আকারে সব দেখাই দিব। সো তুমি যদি আগে মিস করে থাকো, এমসিকিউর মাধ্যমে তোমার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট চেষ্টা করবা। আচ্ছা, সো পরবর্তীটা হলো নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ? বলো তো, গ্লোবালাইজেশন আর ইন্টারন্যাশনালাইজেশন এই দুটো টার্ম কোথায় দেখছিলাম আমরা? এখানেই কিন্তু। সো বুঝতেই পারছো এটা কোন চ্যাপ্টার রিলেটেড জিনিসপাতি পড়তেছি তাইলে আমরা, তাই না? তাহলে বলো অ্যান্সার কী হবে? চ্যাপ্টারের নামের মধ্যেই আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তা হবে কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী, 21 শতকে চার্লস ব্যাবেজের মোকাবিলা করে কোন সমাজ স্থান করে নিয়েছে? বলো তো, এখন কোন সমাজ স্থান করে নিয়েছে? এটা কি সমাজভিত্তিক, মূল্যায়ন ভিত্তিক, অর্থনীতি ভিত্তিক? তুমি একটু জাস্ট চ্যাপ্টারের কনটেক্সটে চিন্তা করো যে আমরা আসলে পড়তেছি কী নিয়ে। আমাকে একটু আগে বলছেন 21 শতকের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জ্ঞান, আর আমরা এখন সব কিছু জ্ঞান নিয়ে কাজ করি। যার বেশি জ্ঞান আছে সে তত বেশি দক্ষ। তাহলে কোন ধরনের সমাজের উপর আমরা এখন বেশি ফোকাস করতেছি? জ্ঞান ভিত্তিক সমাজের প্রতি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীটা, আধুনিক কম্পিউটারের জনককে কি বলছি? আধুনিক কম্পিউটার রিলেটেড কিছু জিজ্ঞাসা করলে বলবা চার্লস ব্যাবেজের নাম। আর যদি প্রোগ্রামিংয়ের রিলেটেড বলতো তাহলে কি হইতো? প্রোগ্রামিং রিলেটেড হলে কি হইতো? অ্যাডা লাভলিস, ঠিক আছে। ওকে, চলেন। চার্লস ব্যাবেজ যে যন্ত্র তৈরি করে তার হলো বেতার, ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। উনি বেতার কবে আবার তৈরি করলো? হ্যাঁ, উনি তো বেতার তৈরি করে নাই। তাহলে হবে কি 2 এবং 3, ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আমার বইয়ে সুন্দরভাবে দাগানো আছে। পরবর্তীতে অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের কোন ধারণাটি প্রকাশ করেছেন?
বলো তো? বলছিলাম কিন্তু এটা পরীক্ষা আসে। অ্যালগরিদমিক প্রোগ্রামিং ছিল ওয়ার্ডটা। সো আমাকে যখন বলা হবে প্রোগ্রামের কোন ধারণাটা, তুমি বলবা হলো অ্যালগরিদম। ঠিক আছে, জাস্ট তাও দেখাই দিচ্ছি তোমাদেরকে এটা কই লেখা ছিল, যারা তখন মিস করছে তাদের জন্য। একদম লাস্টের লাইনটাই মনে ছিল। এই যে দেখো, অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই বেসিক্যালি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। চার্লস বেবেজ এর মৃত্যু কত সালে হয় দেখছো? বলছিলেন না পরীক্ষাটা আসে। কুমিল্লা বোর্ড 2025 সালে আসছিল। এটা কত সালে এখন মৃত্যু হয়েছে কেউ বলতে পারবা? 1871। বুঝছো? সো এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। 1971 সালে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, তার 100 বছর আগেই চার্লস বেবেজ মারা গিয়েছিলেন আর কি। তুমি ছেলে এমনিও মনে রাখতে পারো, এরকমভাবে নতুন নতুন লিঙ্ক আপ খুঁজবা, দেখবা মনে রাখতে খুব ইজি হচ্ছে। কে প্রথম ইমেল পদ্ধতি চালন করেন মনে পাচ্ছে? ইমেল পদ্ধতি পড়ার সময় কি বলছিলাম? কে প্রথম প্লেনের মাধ্যমে ইমেল পাঠাইতো জিরির কাছে? কি ছিল মনে পড়ে? দেখি তো আমরা অপশানগুলো। এই যে টমলিনসন, টম, এটি কিন্তু বলছিলাম। ওকে, আশা করি পেরেছেন। এইচটিটিপির পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই যেটা। পরবর্তী এমসিকিউ, ডাব্লিউডাব্লিউ এর জনককে কি বলছিলাম? ডাব্লিউডাব্লিউ মারে ঠিস ঠিস, তো এটা কী হয়? জন বার্নার্স-লি। সো আমার খালি নামটা মনে আছে, বার্ন করে, সো বার্নার্স-লি টাইপের আর কি নাম হবে। দেখি তো আছে কিনা অপশানে। এই যে স্যার টিমোথি জন বার্নার্স-লি। ঠিক আছে, আচ্ছা পরবর্তীটা কি? ইমেল সিস্টেম তো আমরা মাত্রই পড়ছি। নিচের কোন ব্যক্তি তার বন্ধুদের নিয়ে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠিত করে বলো তো? অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠিত করে হলো স্টিভ জবস। আচ্ছা, মার্ক জাকারবার্গ তো ফেসবুক করছে, আর বিল গেটস কি? বিল গেটস তো মাইক্রোসফট কোম্পানি। বুঝছো? সো তিনটা পরপর বলে দিলাম, আবারও বলি। এটা হলো অ্যাপল, ফেসবুক, মাইক্রোসফট। আচ্ছা, মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? এই যেটা কিন্তু অনেকবার বলছিলাম পরীক্ষা আসে। মাইক্রোপ্রসেসর কখন আবিষ্কৃত হয় বলো তো? তুমি যখন যুদ্ধ করছো, তুমি যুদ্ধ করতেছো না, যখন বাংলাদেশে যুদ্ধ হচ্ছিল তখনই কিন্তু মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। সো কবে? 1971 সালে। সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কি? ইন্টারনেট প্রোটোকল আসলে কোনটা ছিল এটা মনে আছে? ইন্টারনেট প্রোটোকল বলতে হলো এইচটিটিপি বলা হচ্ছে। তো এইটার ধারণা কে দিছিল? এইচটিটিপির ধারণা কে দিছিল মনে আছে? এই যে দেখো, টম লিনসন। চলো আমরা একটু দেখে আসি, তোমাদেরকে একটু দেখাই দিতে, অনেকে হয়তো ভুলে গেছো, তাই আবার একটু ভাইয়া দেখাই দিতেছি। এই যে এই দেখো, এইচটিটিপি কার সাথে রিলেটেড? টম বার্নার্স-লি। সো যে বার্ন করে ডাব্লিউডাব্লিউই, এইচটিটিপি, উনি সব জিনিসপাতি আবিষ্কার করছেন মনে করতে পারে। আবিষ্কার বলা উচিত না, যদিও প্রপোজ করছেন আর কি এগুলা। ঠিক আছে, আচ্ছা ধারণা দেন আর কি। কোনটির মাধ্যমে দ্রুত ই কমার্সে মূল্য পরিশোধ করা যায়? ঠিক আছে, একটু চিন্তা করে দেখি তো, কোনটির মাধ্যমে ই কমার্সে মূল্য পরিশোধের সুযোগ থাকে? একটু চিন্তা করবা তোমরা, এটা তোমাদের জন্য এসডাব্লিউ। এটা আমি বলবো না, দেখি তোমরা পারো কি না। আচ্ছা পরবর্তী দেখি, এটাই চলে যাই। এটা আমরা অলরেডি করছি তাই না? কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন? কে? কম্পিউটার রিলেটেড কোনো কিছু বললেই চার্লস বেবেজ। এটা বলছি, কয়েকটা এসডাব্লিউ দিই আপনাদেরকে দ্বারা। ফেসবুক কে আবিষ্কার করেন? চিন্তা করেন, এটা আপনারা সবাই জানেন তাই না? তাই আমি অ্যান্সার বললাম না, ও এখানে অলরেডি দাগানো আছে। যাই হোক, নো প্রবলেম, বাসায় একটু চেষ্টা করবো। দুইটা এমসিকিউ দিয়েছিলাম এসডাব্লিউ, এবার আরও কয়েকটা এমসিকিউ করি আমরা এখান থেকে। দেখো তো এখানে কী বলা আছে। এখানে কী বলা আছে? টুইটারের ওয়েব অ্যাড্রেস কোনটা? ফেসবুকেরটা জানি www.facebook.com, টুইটারেরটা হলো www.twitter.com। ফেসবুকের মতোই সিম্পল, বুঝছো? সো অনেকে অপশান দেখে কনফিউজড হয়ে যায়, তুমি জাস্ট ফেসবুকেরটা মনে রাখো www.facebook.com। টুইটারেরটা জাস্ট ফেসবুকের জায়গায় টুইটার লেখাটা লিখবা, এটাই পার্থক্য। ঠিক আছে, আচ্ছা শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগকে কী বলা হয়? শাসন ব্যবস্থায় যদি কোনো কিছু প্রয়োগ করো সেটাকে ই গভর্নেন্স বলা হয়। ই গভর্নেন্স বলা হয়। আচ্ছা পরবর্তীটা করি, ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানকে কী বলা হয়?
তুমি যদি সেবা রিলেটেড কথা বলো, আবারও বলি সেবা রিলেটেড কথা বলো অনলাইনে, তাহলে ই সার্ভিস, ই সার্ভিস। ঠিক আছে, তাহলে আবার একটু ক্লিয়ার করি। তোমাকে শাসন ব্যবস্থা রিলেটেড বললে ই গভর্নেন্স বলবা, আর শুধুমাত্র সেবা রিলেটেড কিছু একটা বললে তাহলে ই সার্ভিস বলবো ওইটাকে। এই দুইটা যিনি পার্থক্য খাতার মধ্যে লিখে রাখো। অর্পানেটের অর্পানেটের বিকাশের ফলে কোনটি তৈরি হয়? অর্পানেট ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে নামের সাথে মিলে কোনটা? ইন্টারনেট, তাই না? মিলছে? পারছেন? কে সব পারছেন এখন পর্যন্ত? আছেন এমন? আশা করি আসো, কেউ না কেউ থাকবাই। আচ্ছা, জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার জন্য, দেখো জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করাই তো আমাদের টার্গেট। বিপ্লবে তথ্য যোগাযোগ প্রযুক্তি সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা কোনটা ছিল? সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা কি ছিল? সৃজনশীলতা। এইটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় দক্ষতা। দেখো এটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয় দক্ষতা। তুমি যত বেশি ক্রিয়েটিভ হবা, তোমার স্কিলস বাকি সকল কিছু, বাকি সবাই থেকে তুমি আগায় থাকবা। এই জন্যই তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া হয় পরীক্ষায়, কিন্তু সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশ আমাদের জীবনে আইসিটির কী ধরনের প্রভাব লক্ষ্য করা যায়? বহুমুখী, তাই অনেক 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 প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, ইন্টারনেটে পণ্য কেনার পদ্ধতিকে কী বলা হয়? পণ্য কেনা, প্রোডাক্ট বাই সেল করা। ফেসবুকে যে প্রোডাক্ট কিনে দেখবা অনেকে বিক্রি করে, এই জিনিসগুলো আসলে কিসের আন্ডারে পড়ে? আমরা কি বলছিলাম? ই কমার্স। কমার্সে পড়েন যারা, তা আপনারা ভুলবেন না আশা করি, কারণ ব্যবসা বাণিজ্যই তো করার মেইন টার্গেট হয়ে যায় এখানে, তাই না? ওকে, সো বেসিক্যালি কোনো কিছু তুমি কিনতে জেনে চাচ্ছ, এটাকে বলা হয় ই কমার্স। এখানে আবার সেম জিনিসটাই বলা আছে, ইন্টারনেটে পণ্য কেনার পদ্ধতিকে কি বলা হয়? ই কমার্স। আচ্ছা, এবার এটা একটু দেখি আমরা। এখানে কি বলা আছে? সুমন টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে। এই ক্ষেত্রে সুমন কিভাবে শিক্ষা অর্জন করে? শিক্ষা রিলেটেড কিছু হইলে কি বলছিলাম? ই লার্নিং বলা হয় এটাকে। কি লার্নিং? ই লার্নিং। অনেক সময় দেখবো অপশানগুলো কনফিউজিং লাগে তোমার কাছে, সেই জন্য অপশান দেখার আগে নিজে আগে চিন্তা করবা। বেশি টার্ম বলি না, ই লার্নিং, ই গভর্নেন্স, ই সার্ভিস, এই তিনটে বেসিক্যালি ঘুরে ফিরে আসে। ছোটোখাটো আরও কয়েকটা আছে, খুব একটা আসে না। ই পর্চা, ই পুরজি, এই দুইটা মনে রেখো। ই পর্চা, ই পুরজি, এই দুইটা পরীক্ষায়, স্কুল পরীক্ষায় অনেকে আসে এগুলো। এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম না পরীক্ষাটা আসে। বাংলাদেশ ডাক বিভাগে MTS-এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়? কত টাকা পর্যন্ত? চলো দেখে আসি। 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। আমি কিন্তু এটা দাগাইও দিছিলাম তোমাদেরকে। কোথায় দাগাই দিছি দেখি তো? এই যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে? 50,000। দেখলেন বইয়ে যা যা দাগাই দিছি সবই যে পরীক্ষায় আসতেছে। আপনার কাজ কি বলেন তো? জাস্ট বইটা একটু ভালো করে পড়ে যাও, যেগুলো ভাইয়া দাগাই দিছি। তথ্য প্রযুক্তি পুরো সুবিধা পেতে হলে কোনটির প্রয়োজন? পুরো সুবিধা তুমি যদি পাইতে চাও, তাহলে তোমার কাছে কি প্রয়োজন হইতে হবে? দক্ষ জনশক্তি। মানুষ যদি তোমার কাছে কম থাকে, লাভ নাই তো। তোমার সবার আগে সবচেয়ে বেশি দরকার হলো ম্যান পাওয়ার। তখনই তুমি এই জিনিসগুলো অনেক ভালোভাবে বেটার ওয়েতে অ্যাস্টাবলিশ করতে পারবা, বা অ্যাস্টাবলিশে বাংলা মনে করো কী বলে এটাকে, গঠন করতে পারবা আর কি। ঠিক আছে, তো সবার আগে সবচেয়ে বেশি দরকার হয় হলো ম্যান পাওয়ার, যেটা বাংলাদেশের অনেক আছে, জাস্ট কাজে লাগাতে পারলেই হয়। কাজে লাগাতে না পারলে কি হয়? আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে যায় আবার। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখানে কয়েকটা MCQ আছে, একটু বাসায় ট্রাই করবেন। MCQ এখানে অ্যান্সারও দাগায় দেওয়া আছে, সো চাইলে আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন আর কি। হ্যাঁ, সো এটা আমি একটু ট্রাই করে দিচ্ছি। প্রথম ইমেল সিস্টেম চালু হয় কার হাত ধরে, কার মাধ্যমে? মনে পড়ে ইমেল মানে কি বলছিলাম? এই যে এইভাবে ইমেল দেয়, কে দেয়? টমলিনসন। আচ্ছা, তারপর 1971 সালে অর্পানেটের মাধ্যমে, চার্লস বেবেজের মাধ্যমে। চার্লস বেবেজের সাথে তো ইমেলের কোনো সম্পর্কই নেই। তাই না? চার্লস বেবেজ হলো আধুনিক কম্পিউটারের জনক। সো তোমাকে যদি বলা হয় এটা কি হবে, তাহলে এটা হবে 1 এবং 2। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী দেখি আর কি MCQ। এখানে আরও কয়েকটা MCQ আছে, চলেন আমরা এটা দেখি একটু পারি কিনা। 1971 সালে কি হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ MCQ, অনেকবার বলছি। 1971 সালে কি হয়েছে বলো দেখি, মনে আছে কার? মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়। ইয়েস, পারফেক্ট। তারপর কি? অ্যাপল কম্পিউটারের নামে প্রতিষ্ঠান চালু হয়
না তো, এটা তো হওয়ার কথা না। ইলেকট্রনিক পত্রলাপের সূচনা হয়, হ্যাঁ এটা হয়। তাহলে চলো অ্যান্সার কী হবে, 1 এবং 2। পারফেক্ট। এই যে 1 এবং 2, এই যে এটা এখানে যেটা বলছে না অ্যাপল কম্পিউটারের নামে প্রতিষ্ঠান চালু হয়, এটা না। অ্যাপল কম্পিউটারের সাথে 1971 সালে কোনো রিলেশনই নেই, ধারে কাছেও ছিল না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা পরবর্তী দেখি তো। অ্যাপল কম্পিউটারের নামে একটি প্রতিষ্ঠান চালু করেন কে? এই যে দেখছো, তোমাকে বলছিলাম না নামগুলো একটু মনে রাখতে। প্রথম নাম তো মনে আছে, স্টিভ জবস। তো স্টিভ হলো আরেকজন স্টিভকে নিছে, এবং স্টিভ কার ফ্যান ছিল কি বলছিলাম? রোনালদোর ফ্যান ছিল। তাহলে এবার আমরা অপশানগুলো চেক করি। স্টিভ জবস উনি আরেকজন স্টিভকে নিছে এবং রোনালদোর ফ্যান, তো রোনালদো ওয়েইনি ওনাকেও নিছে। তাহলে সবগুলোই কিন্তু অ্যান্সার হচ্ছে, তিনটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। আচ্ছা পরবর্তীতে দেখি এটা। আমাদের দেশের স্কিলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে তা হলো দক্ষ শিক্ষকের অভাব, ইয়েস। লেখাপড়া অপ্রয়োজনীয় সাজ সরঞ্জামের অভাব, ইয়েস। ল্যাবরেটরি অপ্রতুল, ইয়েস। অনেক স্কুলেতে ঠিকমতো ল্যাব ওয়ার্কও করা যায় না। সো তিনটাই অ্যান্সার হবে আমাদের। আচ্ছা এই যে দেখো, এটা তোমাদেরকে বলছিলাম আসে পরীক্ষাতে যে লার্নিংয়ের জন্য কী কী জিনিস প্রয়োজন, কী বলছিলাম? ইন্টারনেটের স্পিড। তুমি ক্লাস করতে গেছো, ইন্টারনেটের স্পিড ভালো না থাকলে তুমি ক্লাসই করতে পারবে না। প্রয়োজনীয় অবকাঠামো, এটা অবশ্যই, বাসায় ইলেকট্রিসিটি নাই, তোমার বাসায় হয়তো অনেকের নাই ঠিক মতো, তুমি তখন কেমনে ক্লাস করবা? শিক্ষণ সামগ্রী, তোমার কাছে ফোন না থাকলে, খাতা না থাকলে, কলম না থাকলে কি লার্নিং করবা তুমি? খালি তাকে দেখবা, তাহলে তো লাভ নেই। সো অ্যান্সার হবে হলো 1 2 3। ক্লিয়ার? আচ্ছা ওকে, এখানে কয়েকটা আছে, দেখি কোনটা আপনাদের করাইতে পারি। এটা করাই, এটাও পরীক্ষায় বলছিলাম আসে। গভর্নেন্স চালুর ফলে সরাসরি কী কী জিনিস ভালো হয়েছে? বলছিলাম কি যে ডিপার্টমেন্টগুলোর মধ্যে কমিউনিকেশান ভালো হয়েছে, যে ও কী কাজটা করছে এটা হয়তো ওয়েবসাইটে আপলোড করে, ও ঠাস করে এখান থেকে ডাউনলোড করে লেটেস্টটা পাওয়া যায়। সো দপ্তর সময়ের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পায়, ইয়াস এটা কারেক্ট। কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাইছে, অবশ্যই। তুমি এখন ইন্টারনেট ইউজ করতে পারতেছো, তোমার কর্মীরা এখন ইন্টারনেট ইউজ করতে পারে, কম্পিউটার ইউজ করতে পারে, তাহলে কি তাদের দক্ষতা অবশ্যই বৃদ্ধি হয়েছে, এবং সেবা প্রদান অবশ্যই দ্রুত হয়েছে। আগে যেটা 2-3 সপ্তাহ লাগতো সেটা এখন 2-3 দিনে হয়ে যায়। বইয়ে কিন্তু একদম এক্স্যাক্টলি এইভাবে লেখা ছিল। ঠিক আছে, ওকে পরবর্তী এমসিকিউ চলে যাচ্ছি। এই যে সার্ভিসে বাংলাদেশের সেবাগুলো কি কি দেখছো? এই যে ইপুরজি, পর্চা, এমটিএস, তিনোটাই। তাহলে তিনোটাই অ্যান্সার হবে। এটা কোথা থেকে দিচ্ছে? এই যে ইপুরজি, এমটিএস, পর্চা। সো এখানে তিনোটাই লেখা আছে সার্ভিসের আন্ডারে। সো অ্যান্সার হবে কী কী? 1 2 3। আচ্ছা এটা সামাজিক যোগাযোগ ব্যবস্থাগুলো কি কি? টুইটার, ফেসবুক, এটা তো সামাজিক যোগাযোগ ব্যবস্থা না। লার্নিং তো সামাজিক যোগাযোগ ব্যবস্থা না, এটা তো পড়াশোনার একটা জিনিস, তাই না? তাহলে হবে হলো টুইটার এবং ফেসবুক। ফাইনাল এমসিকিউ, আমাদের ক্লাসের লাস্ট এমসিকিউ। ডিজিটাল বাংলাদেশের মূল কথা হচ্ছে মানুষের জন্য গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সুবিচার। এইসব জিনিস সবসময় ম্যাক্সিমাম টাইমে অ্যান্সার হয় 1 2 3। ভালো ভালো ওয়ার্ড যেগুলো দেখবা, ভালো ভালো ওয়ার্ড যেগুলো অপশানগুলোতে আছে, মনে করবা ওগুলাই কারেক্ট। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের বেসিক্যালি এই যে আমরা যে এতক্ষণ পর্যন্ত যতগুলো এমসিকিউ করলাম, এক ক্লাসে কিন্তু পুরা জিনিস ভাইয়া কমপ্লিট করে দিছি। ঠিক আছে, সো ভাইয়া কিন্তু ঢাকা বোর্ডে 47th হয়েছিলাম আমাদের টাইমে আর কি। সো আমি কিভাবে পড়াশোনা করতাম, কিভাবে বই দাগাইতাম, আশা করি তোমরা এই ক্লাসটার মাধ্যমে একটা ধারণা পাইছো, এবং কিভাবে মনে রাখতে পারি জিনিসগুলা টমের মাধ্যমে, WWW, এই জিনিসগুলোর মাধ্যমে কেমনে মনে রাখতে পারি, চার্লস বেবেজ, অ্যাডা লাভলেস, বন্ধুদের নাম, আশা করি শিখিতে পারছি। আমার বেসিক্যালি কাজ ছিল এই চ্যাপ্টারটা যতটুকু ইজিলিভাবে তোমাদের মনে রাখার জন্যে আমি একটা সুন্দর সিচুয়েশান ক্রিয়েট করে দিতে পারি, সেটারই চেষ্টা করছি। জানি না কতটুকু পারছি। যদি ভালোভাবে বুঝতে পারো এবং মনে করো যে ক্লাসটা অনেক ভালো লেগেছে, অবশ্যই ভাইয়াকে জানিও কমেন্ট বক্সে। সো আজকে বেসিক্যালি এই পর্যন্তই ছিল। আমরা চ্যাপ্টার 1 শেষ করে ফেলেছি, আমরা নেক্সট চ্যাপ্টার 2 পড়বো। তোমরা প্রত্যেকটা ক্লাসই ভাইয়ের চ্যানেলে পেয়ে যাবা, এবং এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলও কিন্তু পেয়ে যাবা। তোমার যেখান থেকে ইচ্ছা করতে পারো। ওকে,
সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।